হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি আমার এক পুরনো বান্ধবীর বাড়িতে। বান্ধবী বলাটা ভুল হবে, ও আমাকে অ্যাকচুয়ালি মাসি বলে ডাকে। ও আমাকে বিয়ের পর থেকেই অনেকবার বলেছে, মাসি কবে আসবি কবে আসবি, কিন্তু আমার যাওয়ার সময়ই হয়ে উঠছিল না। তো ওকে এবার আমি প্রমিস করেছিলাম, এবার যখন আমি আমার শ্বশুরবাড়ি গিয়ে থাকবো তখন তোর বাড়ি আমি নিশ্চয়ই যাব। সেই মতো আমি ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তবে ওর বাড়ি যাওয়ার আগে আমি নিয়েছিলাম জলযোগ থেকে কিছু মিষ্টি, কারণ ওর বাড়িতে আমি এবার প্রথম যাচ্ছিলাম। আর তোমরা যারা ইসলামপুর কিংবা ওই চত্বরে থাকো তোমরা সবাই জানো জলযোগের মিষ্টি কতটা সুন্দর খেতে, তাই না? আমরা ওর বাড়িতে যাব বলে সকাল 10:30টার সময় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। সকালে আমরা ভাতই খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমার শ্বশুর বাড়িতে সকাল সকাল ভাত রান্না হয়ে যায়, তাই আমরা ভাত খেয়েই রওনা দিয়েছিলাম। তবে আমার হাজব্যান্ড কিছুতেই যেতে চাইছিল না। আমি খুব কষ্ট করে ওকে রাজি করিয়েছি। ও বলে, তুমি যতবার আসো এর বাড়ি তার বাড়ি তোমার যেতেই হয়। তো অ্যাকচুয়ালি কী বলো তো, আমি সবসময় চেষ্টা করি আমার যত পুরনো বন্ধুবান্ধব আছে, ইভেন যারা ছোটোবেলার বন্ধু, তাদের সঙ্গে আমি যোগাযোগটা রাখতে চাই, কারণ বড়োবেলার বন্ধুরা না অনেকেই হারিয়ে যায়। কিন্তু যারা ছোটোবেলার বন্ধু থাকে, যাদের সঙ্গে আমরা জীবনটা শুরু করি যখন আমাদের কোনো কিছুই থাকে না, তারা কিন্তু তোমাকে একদম ছোট থেকে জানে, যখন তোমার কাছে কিছুই নেই, তুমি তোমার নামটাও কেউ জানতো না, তারা তোমাকে তোমার সেই পাড়ার নামে ডাকতো, তাদেরও তুমি সেই পাড়ার নামে ডাকতে। তো সেই দিনগুলো আমি খুবই মিস করি, আর আমি এখনও চেষ্টা করি যে ওদের সঙ্গে আমি যোগাযোগটা রাখবো। তো যেমন আমাদের পাড়ার বড় বুড়ি আছে, ছোট বুড়ি আছে, মাম্পি, তারপর রিয়ার আমি ছোটোবেলায় খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম। তো এখন যেহেতু ও কর্মরত, জব করে, বাইরে থাকে, আমিও বাইরে থাকি, খুব একটা যোগাযোগ হয় না। তবে যখন আমরা ফোনে কথা বলি, অনেকটা সময় ধরে ফোনে কথা বলি। তো এরা হচ্ছে আমার পাড়ার বান্ধবী। আবার আমার স্কুলের বন্ধু আলাদা, কলেজের বন্ধু আলাদা, তাদের নিয়েও আমি বলবো, কারণ সব বন্ধুরাই আমার কাছে খুব ক্লোজ। আমার ছোটোবেলায় না বন্ধুরা এত ইম্পর্টেন্স ছিল আমার কাছে, মানে বন্ধুদের জন্য আমি সবই করতে পারতাম। আমার মা বাবা মানে মাঝে মাঝে আমাকে এই সব বিষয় নিয়ে খুব বলতো যে তোকে কেউ ডাকলেও তুই চলে গেলি, রাত নেই বেরাত নেই, তুই কিছুই ভাবিস না। কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমি অনেক মানুষ চিনতে শিখেছি, বুঝতে পেরেছি যে আমার কাছের বন্ধুকে, আমার দূরের বন্ধুকে। তো আস্তে আস্তে না দেখবে তুমি যখন তুমি বড় হবে, তোমার ওই বন্ধুত্বের যে পরিসরটা ছিল, যেখানে তোমার হাজার হাজার বন্ধু ছিল, সেটা কিন্তু গুটি কয়েকে চলে আসবে। আর সেই গুটি কয়েক বন্ধুকে তুমি যদি সযত্নে ভালোবেসে আগলে রাখতে পারো, তোমার মতো খুশি কিন্তু কেউ হবে না। তো কথা বলতে বলতে আমরা ইসলামপুরের শান্তিপাড়া ক্রস করে গেছিলাম। তবে জানো তো মজার ব্যাপার হলো এটা, ও যখন আমাকে ওর বাড়ির অ্যাড্রেস দিয়েছিল, ও আমাকে বলেছিল হেল্প পয়েন্ট থেকে তুই সোজা চলে আসবি, শান্তিপাড়া ক্রস করেই একটু আসলেই আমার বাড়ি। কিন্তু আমি আর রমিত যখন রওনা দিয়েছিলাম, রমিত তো পুরো ফেড আপই হয়ে যাচ্ছিল। ও বারবার আমাকে জিজ্ঞেস করছিল আর কত দূর, আর কত দূর, আর কতটা যেতে হবে। আমিও ভাবছিলাম, ও আমাকে বললো যে আর একটু আসলেই তোরা পৌঁছে যাবে, কিন্তু শেষই হচ্ছিল না। তারপর এই সবুজ রাস্তা ধরে আমরা চলতে থাকলাম, কিন্তু চলতে থাকার পরেও অস্থির হয়ে উঠছিলাম যে কী করে মানে আমরা ওর বাড়িতে পৌঁছবো, কারণ ও আমাদের যে অ্যাড্রেসটা দিয়েছিল সেই অনুযায়ী আমরা ভাবছিলাম হয়তো ওর বাড়িটা ইসলামপুরের কিছুটা গিয়েই হবে, কিন্তু সেটা কিছুটা না, সেটা অনেকটাই। আমরা কোথায় যাচ্ছি তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো, আমরা যাচ্ছি দামাল বাড়িতে। তো দামাল বাড়িতে এক সুন্দরীর সঙ্গে তোমাদের দেখা করাবো। তবে ছোটোবেলায় ওকে সবাই একটা অন্য নামে ডাকতো, নামটা ছিল খুবই ইউনিক। আমার আশেপাশের যারা আছে তাদের এই নামটা ঠিক মনে থাকবে। থাক সেসব কথা, এখন এই রোদ্দুর মাথায় করে আমরা পৌঁছে গেলাম দামাল বাড়ি। তবে সেদিন আমাদের মুখ চোখের যা অবস্থা হয়েছিল, তোমরা না দেখলে সেটা বিশ্বাসই করবে না। রমিতের তো পুরো ঘাম ঝরে অবস্থা শেষ। তো এমন করতে করতে আমরা তো এক্স্যাক্ট দামাল বাড়িতে ওর বাড়িটা কোথায় সেটা জানতাম না, আমরা সোজা ঢুকে গেছিলাম।
তারপরে গিয়ে ওকে ওখানে দাঁড়িয়ে কল করলাম যে তোর বাড়িটা কোথায়। তো ও আমাদেরকে বলল, মাসি তোরা একটু সামনের দিকে আয়, মন্দিরের দিকে কাউকে জিজ্ঞেস কর আমার বাড়ি, আমিও আসছি। তো তার জন্য আমরা আবার আমাদের বাইকটাকে ঘুরিয়ে মন্দিরের দিকে গেলাম। তারপরে দেখি সুন্দরী দাঁড়িয়ে আছে, আমাকে দেখে তো এত হাসি দিল ও। তারপর দেখলাম ওর বাড়ির সামনেই একটা মিষ্টির দোকান, কিন্তু আমরা তো মিষ্টি আগেই এনেছি। ও আমার হাজব্যান্ডকে দেখিয়ে দিচ্ছিল গাড়িটা ঠিক কোথায় রাখতে হবে। এই যে এই জায়গাটায় দামাল বাড়ির নামযজ্ঞ হয়, আর এটা মন্দির। মাম্পি আমাকে বলছিল যে দেখ এইখানে এই জিনিসগুলো হয়। ও কিন্তু আমাকে নামযজ্ঞের সময় অনেক আসতে বলে, আর সত্যি কথা বলতে ও আমাকে অনেকবার আসতে বলেছে। যতবার কথা হয় ততবার, যতবার দেখা হয় ততবারই বলে যে মাসি তুই আয় না একবার, তুই আয় না একবার। আর এবার আমি ওকে কথাই দিয়েছিলাম যে এবার আমি আসবো। তবে মাম্পির বাড়ির সামনে এরকম একটা রাস্তা আছে যেখানে জলে পুরো পরিপূর্ণ। তো আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলেও যে রাস্তা খারাপ হয় সেটা না, বিহারেও অনেক জায়গা আছে যেখানে রাস্তা একটু খারাপ আছে। তো ইন্ডিয়ার সব জায়গায় কিছু না কিছু জায়গায় রাস্তা খারাপ ভালো উভয়ই আছে। তো যারা এরকম করো যে আমাদের রাস্তা খারাপ, ওখানকার রাস্তা ভালো, এটা না ওটা, তো তারা সেটা বলে কোনো লাভ নেই, কারণ ইন্ডিয়ার সমস্ত জায়গার রাস্তা কোথাও ভালো কোথাও খারাপ আছে। তো আমার বর কিন্তু আমার পরে একদম রেগে যাচ্ছিল, বলছিল কখন যাবে তুমি, কখন যাবে। আমি আর ও মানে ওখানে গিয়ে এরকম গল্প করা শুরু করেছিলাম সেই পুরনো দিনের, মানে বলার মতো না। তারপর মাম্পির বাড়ির মাংস ভাত খেয়ে চলে গেছিলাম দাদার মামা শ্বশুর বাড়ি। আমি অ্যাকচুয়ালি জানতাম না মাম্পির বাড়ির পাশেই দাদার মামা শ্বশুর বাড়ি। তো যেহেতু সামনেই আত্মীয়ের বাড়ি, যাওয়াটা খুব প্রাসঙ্গিক মনে হচ্ছিল, আর উনিও আমাদেরকে নিতে এসেছিল, সেই মতো চলে গেলাম তাদের বাড়িতে। ওই যে বৃদ্ধ ভদ্রলোককে দেখছিলেন সেটা হচ্ছে আমার বৌমনির দাদু, তার বয়স নাকি 100 বছরেরও উপরে। তো তারপরে উনি খুব ভালো করে আমাদের সঙ্গে কথা বলছিলেন, ইভেন পুরনো লোকদের দাসপাড়ার অনেককেই উনি চেনেন। তারপরে দাসপাড়ার আরেক আমার মামার মেয়েরও ওখানে বিয়ে হয়েছিল, তো তার বাড়িটাও আমি ছাড়িনি, তার বাড়িতেও আমি চলে গেছি। তো আমার না একটু ঘোরার স্বভাব আছে, আমি একটু ঘুরতে ভালোবাসি। আমার মা বলে আমার নাকি ঠাকুরদাদার এই হ্যাবিটটা ছিল। তো আমার মনে হয় ওই ঠাকুরদা থেকেই আমার এই ব্যাপারটা এসছে। আমি বাড়ি আসলেও বাড়িতে মানে বেশিক্ষণ থাকি না, একবার পাড়ার এই বাড়ি যাব ওই বাড়ি যাব, মা ডাকতে ডাকতে হয়রান হয়ে যাবে। আর আমি ছোটো থাকতেও এরকমই করতাম, এর বাড়ি তার বাড়ি আমি চলে যেতাম। আর রোজ সন্ধেবেলা হলে মাস্টারমশাই মানে গোবিন্দ মাস্টারমশাই আমাকে ডাকতে যেত। আমি মেনলি বুলটিদের বাড়ি গিয়ে সন্ধ্যাবেলাটায় আমার ঠেক ছিল, ঠেক বলাটা ভুল হবে, মানে বুলটিদের বাড়িতেই আমি বেশি যেতাম। বুলটি মানে আমার ছোটোবেলার আর এক বান্ধবী, মানে ওরা ছিল আমার স্কুলের বান্ধবী। তো আমরা বলফিল্ডে যখন খেলতে যেতাম, গিয়ে সন্ধ্যাবেলাটায় ওদের বাড়িতে আমরা অনেক বন্ধুবান্ধবরা মিলে থাকতাম। তো যখন মাস্টারমশাই আমাকে ডাকতে যেত, মাস্টারমশাইয়ের সঙ্গে আমি চলে যেতাম। একটা ব্যাপার আমার না বললেই না, আমি মানে এটার সঙ্গে যেতে যেতে আমি অন্য ট্র্যাকে চলে যাচ্ছি হয়তো, কিন্তু এই যে সবাই বলছে রাত দখলের লড়াই, আচ্ছা রাত আর দিন সেটা কি মেয়েদের নয়? মানে দিনটা মেয়েদের রাতটা মেয়েদের নয়, এটা হওয়া কি উচিত? কারণ অনেক সময় ছোটবেলা থেকেই মেয়েদেরকে বলা হয় সারাদিন যেমন তেমন, রাতেবেলায় কিন্তু বাড়ি ঢুকবি, রাতের বেলা কোন মেয়েটা বাড়ি থেকে বাইরে থাকে রে? তো এইসব কথা সব মেয়েরাই কম বেশি শুনে এসেছে। আমার মনে হয় দিন ও রাত দুটোতেই ছেলে মেয়ের উভয়ের অধিকার থাকা উচিত, না হলে এই যে জেন্ডার ইকুয়ালিটি কথাটা সেটার কোনো মাহাত্ম্য থাকে না।